ক্যামেরায় কি থাকে, একটা লেন্স থাকে, লেন্সটাকে আমরা কি বলছি, অভিলক্ষ্য। ঠিক আছে, এই যে লেন্সটাকে আমরা বলছি অভিলক্ষ্য। লেন্সের পেছনে কি থাকে, একটা শাটার থাকে। এই শাটারটা কি করে, কতক্ষণ ধরে এই শাটারটা ওপেন আর ক্লোজ হয়, মানে এটা ওপেন হয়ে গেলে কতক্ষণ ধরে আলো প্রবেশ করবে সেটাকে নিয়ন্ত্রণ করে। যতক্ষণ ওপেন থাকবে ততক্ষণ ভেতরে আলো যাবে। হয়ে গেল শাটারের কাজ। যখন আমরা ক্যামেরার সুইচটা চাপি একটা যে শব্দ হয়, এই তখন শাটারটা কি হয়, খোলে আর বন্ধ হয়। ঠিক আছে, আর এটা দিয়ে কি, এটার মাঝখানে দেখ, এটার মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গাটা যত বেশি হবে তত বেশি আলো ঢুকবে ক্যামেরায়, তাই না? এই জিনিসটাকে কি বলা হয়, এই জিনিসটাকে ডায়াফ্রাম বলা হয়। তাহলে শাটার কি করছে, কতক্ষণ ধরে আলো প্রবেশ করবে সেটা নিয়ন্ত্রণ করছে, আর ডায়াফ্রাম কি নিয়ন্ত্রণ করছে, কতটা আলো প্রবেশ করবে সেটা নিয়ন্ত্রণ করছে। আর ভেতরে একটা এরকম বাক্স থাকে কালো রঙের, কারণ আলো যাতে রিফ্লেকশান হয়ে, মানে এখানে এটা স্ক্রিন, এটার মধ্যে ছবি তৈরি হচ্ছে, এখান থেকে আবার রিফ্লেক্ট হয়ে যেন এখানে না চলে আসে, সেই জন্য কালো রঙের একটা বাক্স রাখা হয়, যেগুলো রিফ্লেক্ট করে যাবে, এখান থেকে রিফ্লেক্ট করে আবার যাবে, সেগুলো যেন টেনে নেয়। ঠিক আছে, লাইটগুলো টেনে নেয়, এখান থেকে রিফ্লেক্ট ব্যাক করে যেন কিছু আবার না ফিরে আসে, শুধু এই ছবিটাই যেন ডিরেক্ট গঠন হয়। ঠিক আছে, তো ক্যামেরার মধ্যে এরকম করে উল্টো করে একটা ছবি তৈরি হচ্ছে। বোঝা গেল? শাটারের স্পিডটা কেমন হয়, জেনারেলি 1/10 সেকেন্ড থেকে 1/100 সেকেন্ডের মধ্যে হয়ে থাকে। বোঝা গেল কত কম, 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ, মানে খুব অল্প সময়। তারপর 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ, আরও অল্প সময়। এত তাড়াতাড়ি আর কি খোলা বন্ধ হয়, আলোটা এত অল্প সময়ের জন্য ক্যামেরার ভেতরে প্রবেশ করে জেনারেলি। পর্দা, ডায়াফ্রাম এগুলো তো হয়ে গেল। আচ্ছা, এবার কি বলছে, ক্যামেরায় প্রতিবিম্ব কেমন করে গঠন হয়। দেখ, দূরের জিনিস আমরা তো জানি ফোকাসে গঠন হবে, তাই না? লেন্স, দেখ এল নাম দিয়েছে লেন্সটার, এর ফোকাস দৈর্ঘ্য f1 এর বাইরে পি বিন্দুতে বস্তু রাখলে পর্দায় সৎ, অবশিষ্ট আর বস্তুর চেয়ে ছোট প্রতিবিম্ব গঠন হয়। মানে এটা তো লেন্সের এটা ফোকাস দূরত্ব। আমরা কি পড়েছি, এটার যদি এদিকে রাখা হয় তাহলেই এদিকে একমাত্র ছবি গঠন হয়, তাই না? আর এটার থেকে যদি আমি বাদিকে জিনিসপত্র যদি বাদিকে রাখি, তাহলে ছবি সবসময় অপোজিট দিকে তৈরি হবে আর উল্টোভাবে তৈরি হবে। এটা হবে না অ্যাকচুয়ালি, এরকম উল্টোভাবে তৈরি হবে। ঠিক আছে, আর কি হবে, সৎবিম্ব গঠন হবে। তাহলে ফোকাসের থেকে আমি যদি দূরে কোনো বস্তুর ছবি তুলতে চাই, ছবিটা কেমন হবে, ক্যামেরার ভেতরে গঠন হবে, আর সেটা কি সৎবিম্ব গঠন হবে, আর সেটা উল্টো হবে, তাই না? আর বস্তুর চেয়ে ছোটো হবে। এবার কি বলেছে, এগুলো আগের দিনের পড়ার থেকেই আমরা বুঝতে পারছি, এখন যেই পয়েন্টটা বললাম। আর বেশি দূরে অবস্থিত বস্তুর ক্ষেত্রে কি হচ্ছে, লেন্স আর পর্দার দূরত্ব লেন্সের ফোকাস দূরত্বের সমান করা হয়। মানে এই দেখ, এখানে কি বলেছে আর একবার বলে দিই, বেশি দূরে অবস্থিত যে সব বস্তুগুলো আছে, ফোকাসের থেকে আরও অনেক দূরে যারা আছে, তাদের ক্ষেত্রে কি লেন্স আর পর্দার মধ্যে যে মানে পর্দা আর লেন্সের মধ্যে যে দূরত্বটা আছে, ঠিক আছে, সেটাকে লেন্সের ফোকাস দূরত্বের সমান করা হয়। মানে এটা লেন্স, এটা হচ্ছে কি পর্দা, ঠিক আছে, এদের দূরত্বটাকে কি ফোকাস করা হচ্ছে, যেন দূরের থেকে যারা আসছে, মানে প্যারালালি যারা আসছে, তারা তো ফোকাসেই মিট করে গিয়ে, তাই না? আর ফোকাসেই তাহলে আমাদের পর্দাটাকে যদি ফেলে দিই তাহলে পর্দার ওপর গঠন হবে। সেই জন্য লেন্স আর পর্দার মাঝখানের দূরত্বটা সমান সমান ফোকাস দূরত্ব, লেন্সের যে ফোকাস দূরত্ব সেরকম করে রাখা হয়। বোঝা গেল? আর কাছাকাছি বস্তুর ক্ষেত্রে কি হয়, পর্দার দূরত্ব লেন্সের ফোকাস দূরত্বের চেয়ে বেশি রাখা হয়। তাহলে কাছে যদি একটা বস্তু রাখিস, তাহলে তো সেটা ফোকাসের থেকে দূরে গঠন হবে, তাই না? ফোকাসের থেকে দূরে গিয়ে মিলবে, তাই তো? আমি যদি অসীমে রাখি তাহলে ফোকাসে মিলছিল, অসীমে রাখলে আমার ফোকাসে মিলছিল। দেখ ওখানে কি বলেছে, এটা আমার লেন্স, অসীমে যদি রাখি তারা কোথায় মিলবে, ফোকাসে মিলবে। তাহলে পর্দা আর লেন্সের দূরত্বটা সমান সমান ফোকাস দূরত্ব হতে হবে পর্দার ওপর যদি ফেলতে চাই। আর যদি কাছাকাছি কোনো বস্তু থাকে, এ নিশ্চয়ই দূরে গিয়ে মিলবে, আরও কাছাকাছি বস্তু থাকলে কি হবে, এ আরও দূরে গিয়ে মিলবে, কাছের বস্তু দূরে গিয়ে মেলে আমরা জানি, তাই না? এরকম দূরে গিয়ে মিলবে।
তাহলে পর্দাটাকে আমার কি এখানে রাখলে আর চলবে? পর্দার উপর গঠন হবে? হবে না, পর্দাটাকে আমার পেছনে করতে হবে। তাহলে কি হয়ে গেল, লেন্সের দূরত্বটা, লেন্সের আর পর্দার মধ্যে দূরত্বটা ফোকাস দূরত্বের চেয়ে বেশি হয়ে গেল। ওটাই বলেছে এখানে। আগের দিনের পড়ার ওপর নির্ভর করেই এগুলো সব কথা কিন্তু বুঝতে পারবি। হয়ে গেল ক্যামেরা। এবার চোখ তো জীবনবিজ্ঞানে পড়েইছি, তাই না? চোখ আর রাখলাম না। মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, এই দেখ কোথায় গেল এটা? প্রথমে দীর্ঘ দৃষ্টিটা দিয়েছে, হ্রস্ব দৃষ্টিটা বই গেল, নিচে আছে না? প্রথমে মায়োপিয়াটা দেখ। মায়োপিয়া কি হচ্ছে? চোখটা বড় হয়ে যাচ্ছে, এই চোখটা এরকম বড় হয়ে গেছে, ঠিক আছে? তাহলে দূরের জিনিসটা কি? দূরের জিনিসটা সবসময় কাছে গঠন হয়, আর কাছের জিনিসটা কি হয়? ডট ডট দিয়ে যেটা দেখিয়েছে, দূরে গঠন হচ্ছে। তাহলে আমার কাছের জিনিস দেখতে কোনো অসুবিধাই হবে না, বড় হয়ে গেছে চোখ। কাছের জিনিসটা তো দূরেই গঠন হয়, তাই না? কিন্তু যেটা দূরের জিনিস কাছে গঠন হচ্ছিল, সেটা কি আর দেখতে পাবো না, কারণ সেটা কি পর্দার আগেই গঠন হয়ে যাচ্ছে, পর্দার আগেই গঠন হয়ে যাচ্ছে, তাই না? এটাকে আমি কি বলবো? দূরের জিনিস আমি যখন দেখতে পাচ্ছি না, লেন্স পর্দার আগেই যখন ছবি গঠন হয়ে যাচ্ছে, সেটাকে মায়োপিয়া বলবো। এবার মায়োপিয়ার ক্ষেত্রে কি করতে হবে? সংশোধন কি? এই যে এইখানের ছবিটাকে, আমার যে চোখটা বড় হয়ে গেছে, এখানে চলে গেছে, এই ছবিটাকে এখানে ফেলতে হবে। মানে কি, এই জিনিসটাকে একটু দূরে গিয়ে কনভার্জ করাতে হবে। দূরে গিয়ে কনভার্জ করানোর জন্য কি করব? কে ডাইভার্জ করে, মানে ছড়িয়ে দেয় কে? অবতল লেন্স, তাই না? তাহলে এখান থেকে প্যারালাল আসছিল, এ কী করলো? একটু উপরের দিকে নিয়ে গেল, একটু উপরের দিকে নিয়ে গেল, একটু ছড়িয়ে দিল। ওই জন্য যেখানে মেলার কথা ছিল সেখানে না মিলে এবার একটু দূরে মিলছে। বোঝা গেল? ওই ছবিটাই এখানে এঁকেছে, যে আগে এটা সোজাসুজি যদি আসতো এখানে মিলতো, আমি দেখতে পেতাম না, ওই জন্য অবতল লেন্স সেট করে দিল। অবতল লেন্স কী করলো? এটাকে দেখ ছড়িয়ে দিল দূরে, এটাকে কী করলো? দূরে ছড়িয়ে দিল। দূরে ছড়িয়ে দিল জন্য একটু দূরে গিয়ে মিলে গেল। বোঝা গেল? আর হাইপারমেট্রোপিয়া জাস্ট উল্টোটা, চোখ ছোট হয়ে যাচ্ছে, তাই না? চোখ ছোট হয়ে গেলে কি হবে বল? দূরের জিনিস যেটা ছিল সেটা কাছে গঠন হয়, সেটা তো ঠিকঠাকই গঠন হচ্ছে। কিন্তু যেটা কাছের জিনিস যেটা দূরে গঠন হয়, সেটা কি হচ্ছে? সেটা পর্দার পেছনে গঠন হচ্ছে। তাহলে আমার এটাকে এখানে আনতে হবে, মানে এই জিনিসটাকে আরও বেশি কনভার্জ করতে হবে লাইনগুলোকে, তাই না? কনভার্জ করার জন্য আমি কি করে দিলাম? এখানে আরও একটা উত্তল লেন্স লাগিয়ে দিলাম। এই উত্তল লেন্সটা তো কিছুটা কনভার্জ করছিলই, এখানে আরও একটা উত্তল লেন্স লাগিয়ে দিলাম, এটা আরও কনভার্জ করে দিল। ওই জন্য এটা গিয়ে ঠিকঠাক জায়গায় পর্দার ওপরেই পড়লো, দূরেরটা, কাছেরটা। ঠিক আছে? তাহলে প্রতিকার হয়ে গেল। চোখের পর কি ছিল? আলোর বিচ্ছুরণ ছিল। আলোর বিচ্ছুরণ কি? এই যদি একটা প্রিজম হয়, প্রিজমে এরকম একটা আলো আসছিল, আলোটা কি হচ্ছিল? 7টা রঙে এরকম করে ভেঙে যাচ্ছিল। এই ঘটনাটাকেই বিচ্ছুরণ বলবো, তাই না? কেন ভেঙে যাচ্ছিল 7টা আলোতে? কারণ এক একটা আলোর স্পিড এক এক রকম, কি এক এক রকম। তাহলে আমরা জানি যে মাধ্যম যখন চেঞ্জ করে আলোর ভেলোসিটিটা চেঞ্জ হয়, তাই না? আর ভেলোসিটি চেঞ্জ হওয়ার জন্যই কি বেঁকে যায়। তাহলে এক একটা কালারের আলোর যদি ভেলোসিটি এক এক রকম হয়, তাহলে তারা এক এক রকম বেঁকবে। সেই জন্যে আলাদা আলাদা বেঁকে এরকম করে বিচ্ছুরণ হয়। সবচেয়ে কম বেঁকে লাল, আর সবচেয়ে বেশি বেঁকে বেগুনি, ভিপজিওর, এরকম করে যদি দেখি সেখান থেকে ভিপজিওর বলবো। ঠিক আছে? আচ্ছা, এবার কি হচ্ছে এখানে? তাহলে আমরা একটা লাল দেখতে পাচ্ছি আর নিচের দিকে একটা বেগুনি দেখতে পাচ্ছি, কিন্তু কি হবে? এখানে এর নিচেও তো আলোক রশ্মি আছে, এরাও এরকম করে ভাঙবে। এদের মাঝখানেও অসংখ্য আলোক রশ্মি আছে, এরাও ভাঙবে। এরকম করে সবগুলো যে কোনো পয়েন্টেই তুই দেখবি যে সব কালার এসে গেছে। ওই জন্য আমি আর কালারটা দেখতে পাই না, শুধুমাত্র উপরের পয়েন্টটাতেই আমি ওই কালারটা দেখতে পাই। ঠিক আছে? উপরের পয়েন্টটাতেই এই যে লাল কালারটা আমি দেখতে পাচ্ছি, কারণ ওপরে এই পয়েন্টটার ওপরে তো আর কেউ নেই যে একে নিউট্রাল করে দেবে, তাই না? সেই জন্য উপরে পয়েন্টটা জাস্ট আমি দেখতে পাচ্ছি, কিন্তু এই জায়গাগুলোয় আমি দেখতে পাচ্ছি না। এই একই কারণে তুই যদি এরকম একটা কাচের স্ল্যাব নিস, এখান থেকে আলোক রশ্মিগুলো
তুই ইয়ে করিস এরকম করে যাবে, প্যারালাল বের হবে, তাই না? এটা এরকম যাওয়ার কথা ছিল, এর প্যারালাল এরকম বের হলো। তো বিভিন্ন কালারেরটা কী হবে, বিভিন্ন রকমভাবে বেঁকবে, ওই জন্য প্যারালালি বের হবে। কিন্তু একজনের এখানেও যেরকম আসছে এর পাশাপাশি এখানেও আসছে, এখানেও আসছে, ওই জন্য এখানে এর লালের সঙ্গে আরেকজনের ধর বেগুনি, আরেকজনের কমলা, আরেকজনের হলুদ সবুজ, এরকম করে প্রত্যেকটা পয়েন্টে সব কালার মিলে যাবে, জন্য মাঝখানে এখানে কি হয়ে যাবে, সাদাই দেখতে পাবো আমি। খালি এই দিকের এই পয়েন্টটা আর এই দিকের এই পয়েন্টটা আমি কালার দেখতে পাবো। বোঝা গেল? কারণ এই দিকের পয়েন্টটাকে, এদিকে কেউ নেই, তাই না? এদিকে কোনো সিঙ্গেল কালার নেই যে এখানে এই কালারটাকে নিউট্রাল করবে, সাদা করে দেবে, এদিকেও তাই। হ্যাঁ, বেনিয়া সহ কলা হয়ে গেল। কিন্তু আচ্ছা, এবার দেখ এখানে কি বলেছে, বিচ্ছুরণ কার সবচেয়ে বেশি হয় বললাম আমি, বেগুনি কালারের, তাই না? আর সবচেয়ে কম কার হয়, লাল কালারের। আবার আমি কি জানি যে এই মিউ প্রপোর্শনাল টু 1/v, মিউ প্রপোর্শনাল টু 1/v আমরা পড়েছিলাম। মানে μ1/μ2 সমান সমান আমরা কি পড়েছিলাম, v2/v1। এটা মানেই তো মিউ প্রপোর্শনাল টু 1/v, মানে ব্যস্তানুপাতে আছে। এটার যেরকম অনুপাত, এটার অনুপাতটা উল্টো। এগুলো সব আমরা পড়ে নিয়েছি অঙ্কে, তাই না? আচ্ছা, তাহলে কি হচ্ছে দেখ, লাল কালারের ক্ষেত্রে আলোর বেগটা কি হচ্ছে, সবচেয়ে কম হচ্ছে। আলোর ক্ষেত্রে লাল কালারেরটা আমি দেখছি যে কই গেল, মিউ প্রপোর্শনাল টু 1/v দেখলাম, তাই না? বোঝা গেল? এবার আমি কি দেখতে পাচ্ছি যে লাল কালারটা সবচেয়ে বেশি কি হচ্ছে, সোজাসুজি যাচ্ছে, কম বেঁকছে। সবচেয়ে কম বেঁকছে মানে সবচেয়ে বেশি সোজাসুজি যাচ্ছে। তাহলে এর ইয়েটা কি হবে, মিউটা সবচেয়ে কম হবে। যে বেশি ব্যাকে তার মিউটা তো তত বেশি হয়, এটা তো জানি আমরা, তাই না? এই দেখ এখানে কি ছিল যে সাইন আই বাই সাইন আর সমান সমান কি ছিল, মিউ ছিল, μ2/μ1 ছিল। আর এটাকে ধর আই আর না লিখে আমরা কিভাবে লিখতাম, এটা বোঝার জন্য দুটাকেই আই দিয়ে লিখতাম, খালি এখানে গিয়ে লিখতাম 1, এখানে লিখতাম 2। মনে পড়লো? এখানে 1 2 হলে এখানে 2 1 হয়। আর ভেলোসিটিটা কি হবে, ভেলোসিটিটাও 1 2ই হবে, v1/v2। এই জিনিসটা আমি তোদের মনে রাখতে বলেছিলাম, তাই না? এবার দেখ আলোর কি হয়, একটা জিনিস মনে রাখতে হবে যে যত বেশি তোর ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে তত বেশি সে বেঁকে যাচ্ছে। ভেলোসিটি চেঞ্জ হওয়ার জন্যই তো ব্যাকে, তাই না? ভেলোসিটি চেঞ্জ হওয়ার জন্যই তো ব্যাকে। তাহলে যে যত বেশি বেঁকছে তার ভেলোসিটি তত বেশি চেঞ্জ হচ্ছে, তাই না? তাহলে কার ভেলোসিটি সবচেয়ে বেশি চেঞ্জ হচ্ছে, যে বেশি বেঁকছে, বেগুনি। তাহলে বেগুনির কি হচ্ছে, ভেলোসিটিটা সবচেয়ে বেশি চেঞ্জ হচ্ছে। তাহলে বেগুনির ভেলোসিটিটাই সবচেয়ে বেশি কমে যাচ্ছে। তাহলে বেশি ভেলোসিটি কার হচ্ছে, রেডের। তখন উল্টা বলা হয়েছিল, তাই না? একটু আগে লালের মনে হয় কম কম বলছিল, আমিও বলছিলাম। আচ্ছা, লালের বেশি বলা হচ্ছিল, তাহলে ঠিকই আছে। আচ্ছা, লালের তাহলে কি হচ্ছে, আমাদের ভেলোসিটিটা বেশি আর হচ্ছে ইয়েটা এই বেগুনির থেকে বেশি, আর মিউটা কি হয়ে যাবে, আর মিউটা কম হয়ে যাবে, বেগুনির মিউ বেশি হয়ে যাবে, তাই না? এই জিনিসটা মনে থাকবে। তাহলে মিউটা কার বেশি, বেগুনির, আর ভিটা কার বেশি, লাল। মনে রাখবি, সোজা যদি কোনো জিনিস যদি বেশি স্পিডে যায় সব কিছু ফাটিয়ে ফুটিয়ে চলে যাবে, এরকম একটা কনসেপ্ট আমাদের মাথায় এমনিতেই আসে, তাই না?
এই জন্য মনে রাখবি আলো লালটা তো সোজা বেরিয়ে যায়, কেন বেরিয়ে যায়? তার নিশ্চয়ই তার ভেলোসিটিটা বেশি, ওই জন্য সব কিছু কাটিয়ে ফুটিয়ে সোজা চলে যাবে, এরকম করে মনে রাখবি, ঠিক আছে? তাহলে কি লালের ভেলোসিটিটা বেশি মনে থাকবে, তাহলে বেগুনিটার মিউ বেশি মনে থাকবে, তাই না? আচ্ছা, এইভাবে তুই মনে রাখবি। এবার প্রমাণ যদি করতে বলে একটার থেকে আরেকটা, কীভাবে প্রমাণ করবি? যে ধর এটা আমরা জানি মিউ ভিটা বেশি, মিউ আরটা কম, তাহলে এটা কিভাবে প্রমাণ করব? স্নেইলের সূত্র দিয়ে প্রমাণ করা যাবে, তাই না? একই কোণে, একটা কোণে কি আই কোণে সাদা আলো পড়লো এরকম করে, ঠিক আছে? লাল গেল হালকা বেঁকে গেল লালটা, আর নীলটা কি হলো? অনেকটা বেঁকে গেল। নীল বলি, বেগুনি বলছি, হ্যাঁ নীল দিয়ে আসছে কিন্তু বেগুনি এটাকে কি নাম দিলাম? লালটাকে আর রেড, আর এটাকে কি নাম দিয়ে দিলাম? আর ভি দিয়ে দিলাম, ভায়োলেট, তাই না? তাহলে এবার আমরা কি জানি? স্নেলের সূত্র অনুযায়ী সাইন আই বাই সাইন আর সমান সমান মিউ। এবার সাইন আইটা তো দুজনের ক্ষেত্রেই সমান, আইটা যেহেতু একই, তো লাল আলোর ক্ষেত্রে কি হবে? লাল আলোর ক্ষেত্রে আর এর জায়গায় কি নেব? আর মিউটাও আর হয়ে যাবে, তাহলে মিউ আর এখানে কি হয়ে যাবে? সাইন আই বাই সাইন আর, এবার বেগুনি কালারেরটা নিয়ে নিচ্ছি ভি, তাহলে কি হয়ে যাবে? বেগুনি কালারেরই মিউ হয়ে যাবে, মিউ। স্নেলের সূত্র অ্যাপ্লাই করে লিখলাম জাস্ট। আচ্ছা, এবার আমরা একটু আগে কি দেখলাম? যে মিউ ভি গ্রেটার দ্যান মিউ আর, মিউ ভি গ্রেটার দ্যান কি? মিউ আর, এটাই দেখলাম একটু আগে, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে? মিউ ভি এর জায়গায় কি বসাচ্ছি আমি? সাইন আই বাই সাইন আর ভি গ্রেটার দ্যান মিউ আর এর জায়গায় কি বসাবো? সাইন আই বাই সাইন আর এই যে মিউ আর এর জায়গায় ভ্যালুটা বসালাম, আর মিউ ভি এর জায়গায় ভ্যালুটা বসালাম। সাইন আই কাটলো, তাহলে এটা 1/, এটা আছে 1/, এটা আছে, তাই না? এটা তাহলে 1-এর সঙ্গে গুণ হয়ে গেল এদিকে, সাইন আর গ্রেটার দ্যান কি হয়ে গেল? এটা এদিকের 1-এর সঙ্গে গুণ হয়ে গেল, সাইন আর ভি। সাইন দুই দিক থেকে ক্যান্সেল হয়ে গেল, আর গ্রেটার দ্যান আর ভি, বোঝা গেল? এখানেও আমার ছবিটাও তাই আছে, আরটা আর ভি এর থেকে বেশি, মানে অ্যাঙ্গেলটা কেমন হবে এটা আমি প্রমাণ করলাম এই জিনিসটার থেকে, বোঝা গেল? যার মিউটা হচ্ছে বেশি ছিল, তার অ্যাঙ্গেলটা কি হয়ে গেল? কম হয়ে গেল। অ্যাঙ্গেল কম মানে বেশি বেঁকা, তাই না? এই অ্যাঙ্গেলটা কম মানে কি? বেশি বেঁকলো, এটা এরকম যাওয়ার কথা ছিল, এতটা বেঁকে গেল, তাই না? অ্যাঙ্গেলটা কমে যাচ্ছে, তাহলে অ্যাঙ্গেলটা যত কমবে তত কি বেশি বেঁকছে, তাই তো? ওটাই প্রমাণ করলাম। এরপর কি ছিল? এরপর হচ্ছে বর্ণের অনুভূতি। এবার দেখ, এগুলো বই থেকে রিডিং করার জিনিস সব। আচ্ছা, এখানে কি বলছে? কাঁচা বিভিন্ন দেখি এক সেকেন্ড, এখানে কি লেখা ছিল? আচ্ছা, ঠিক আছে। দেখ, এবার কি বলেছে? গাছের পাতা সবুজ রঙের, সর্ষে ফুল হলুদ রঙের। আচ্ছা, হালকা কথা বলেছে কিন্তু দেখ, এখান থেকে ইম্পর্টেন্ট কথা বলেছে যে আলোকের তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটা তোদের কাছে নতুন, তাই না? জানিস তরঙ্গ কি না জানিস না?
শুনিসনি? শুনছি। শুনছিস কিন্তু ভুলে গেছিস। হ্যাঁ, আগের ক্লাসে তো ছিল মনে হয়। আচ্ছা, হুম, এতটা দূরত্ব এদিকে দেখ। জেনারেলি এটা হচ্ছে একটা তরঙ্গের ছবি, ঠিক আছে? তো এখান থেকে এই মানে সেম পয়েন্ট যদি আমি দুটো দেখি, এই পয়েন্টটার সাথে কি এই পয়েন্টটা সেম না, কারণ এই পয়েন্টে কি উপরের দিকে উঠতে যাচ্ছে, এই পয়েন্টে নিচের দিকে নামতে যাচ্ছে। এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা সেম, কেন? এটাও এই জায়গায় আছে, এটাও এই জায়গায় আছে, আর এটাও উঠতে যাচ্ছে, এটাও উঠতে যাচ্ছে। তাহলে এখান থেকে এটা হয়ে গেল একদম সেম পয়েন্ট দুটা, মানে সেম দশার পয়েন্ট বিজ্ঞানের ভাষায়, ঠিক আছে? তো এই দুটার মধ্যে যে দূরত্ব, এটাকে আমি কি বলবো? তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? এটা হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ হয়ে গেল। পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্যটাকেই বলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। বোঝা গেল তরঙ্গ দৈর্ঘ্য কি? মনে পড়লো? আচ্ছা, বা আমি যদি এখান থেকে বলি, এখানে একটা উপরের পয়েন্ট আছে, এখানের একটা উপরের পয়েন্ট আছে, এই পয়েন্টটাও দেখ নিচের দিকে নামতে যাচ্ছে, এই পয়েন্টটাও দেখ নিচের দিকে নামতে যাচ্ছে। বা আমি এখান থেকে এখানে এটাকেও বলতে পারি একটা পূর্ণ তরঙ্গ। তাহলে এই এটাও হয়ে যাবে কি তরঙ্গ দৈর্ঘ্য, যেটাকে আমরা ল্যামডা দিয়ে লিখি, ঠিক আছে? যে কোনো একটা বললেই হবে। তো এই তরঙ্গ দৈর্ঘ্য, এবার দেখ কি বলেছে তরঙ্গ দৈর্ঘ্যের কথা। কোথায় গেল রে? হ্যাঁ, আলোর তরঙ্গ দৈর্ঘ্য 4000 অ্যাংস্ট্রম থেকে, অ্যাংস্ট্রম মানে কি? 1 অ্যাংস্ট্রম 10⁻⁻8 সেন্টিমিটার। বুঝতে পারছিস কত ছোট? 1 সেন্টিমিটার মানে কতটুকু হয়? এই আঙুলের একটা করার থেকে একটু বেশি হবে, বা আঙুলের এক একজনের আঙুলের সাইজ থাকে এরকম, ধর একটা কর, আঙুলের একটা কর অবধি, তাই না? সেটা 1 সেন্টিমিটার। ওই 1 সেন্টিমিটারটাকে তুই কি 1 সেন্টিমিটারের নিচে 10⁸ মানে 1-এর পর 8টা শূন্য, মানে 10 কোটি ভাগের 1 ভাগ। 1 সেন্টিমিটারের 10 কোটি ভাগের 1 ভাগ হচ্ছে 1 অ্যাংস্ট্রম। তো এরকম 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রমের মধ্যে আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা হয়ে থাকে। তরঙ্গ দৈর্ঘ্য কি সেটা তো বললামই। তো এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা যে আছে, তরঙ্গ দৈর্ঘ্যটা কতটা? এতটা। এটা কি 4000 থেকে 8000-এর মধ্যে হয়ে থাকে, যেগুলো আমাদের চোখে দর্শন অনুভূতি সৃষ্টি করে। এক একটা কালারের জন্য এই ভ্যালুটা এক এক রকম হয়, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, ধর লাল কালারের জন্য একটা ভ্যালু, তারপরে হলুদ কালারের জন্য একটা ভ্যালু, সবুজ কালারের জন্য একটা ভ্যালু, বেগুনি কালারের জন্য একটা ভ্যালু, তাই না? এই ভ্যালুটা কোথা থেকে কোথায় থাকে? 8000 থেকে 4000 থেকে 8000-এর মধ্যে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখ, এই যে 4000 যেটা, সেটা মনে রাখবি বেগুনির সাইডটা, আর যেটা 8000 আছে সেটা লালের সাইডটা, ঠিক আছে? কি বললাম? 4000টা বেগুনির সাইডটা, নীল বেগুনি টেগুনি এগুলো 4000-এর দিকে থাকবে, মানে ভ্যালুটা কম হবে কিসের ক্ষেত্রে? ল্যামডার ভ্যালুটা কম হবে। নীল বেগুনি এদের জন্য ল্যামডার ভ্যালুটা কম, আর বেশি কার জন্য হবে? লালের জন্য, ঠিক আছে? এটা হচ্ছে কি বললাম? বেগুনি। এটা কি বললাম? লাল। লিখে রাখবো। 4000টা বেগুনি। হ্যাঁ, আচ্ছা, এবার কি বলেছে দেখ, অস্বচ্ছ বস্তুর বর্ণ। কোনো অস্বচ্ছ বস্তু সূর্যালোকে থাকলে ওই বস্তু যে বর্ণের আলোকে প্রতিফলিত করে, বস্তুকে আমরা সেই রঙের দেখি, ঠিক আছে? মানে কোথাও ধর একটা সাদা আলো পড়ছে, কোথাও গিয়ে এই যে ঘর থেকে যে আলোটা বেরোচ্ছে, সাদা আলো বের হচ্ছে, কিন্তু আমরা এক একটা দেওয়ালকে, মানে দেওয়ালের এক একটা জায়গাকে একরকম কালারের দেখতে পাচ্ছি। কারণ কি? যেই জায়গাটা আলোটা পড়ছে সেটা সাদাটা সব কিছু টেনে নিচ্ছে, শুধু যেই কালারটা দেখতে পাচ্ছি সেই কালারটা রিফ্লেক্ট করে আমাদের চোখে দিচ্ছে।
তা আমাদের চোখে যেটা যাবে আমরা তো সেটাই দেখতে পাবো, তাই না? তাহলে আমাদের চোখে কোনটা যাবে? যেটাও রিফ্লেক্ট করে দেবে। তাহলে আমরা যেই কালারটা দেখতে পাচ্ছি সেটা আমাদের চোখে যাচ্ছে, তাহলে সেটাই রিফ্লেক্ট করে দিচ্ছে। তাহলে যে জিনিসটাকে আমরা নীল দেখতে পাচ্ছি সেটা কি করছে? সব কিছু টেনে নিচ্ছে, নীলটাকে রিফ্লেক্ট করে দিচ্ছে। যেটাকে আমরা কমলা দেখতে পাচ্ছি সেটা কি করছে? সাদার মধ্যে সব কিছু টেনে নিচ্ছে, কমলাটাকে ফেরত দিয়ে দিচ্ছে, তাই তো? এই যে বইও বলেছে, যেমন জবা ফুলের ওপর সূর্যালোক পড়লে সেটা লাল আলো ছাড়া সব আলো শোষণ করে নেয়, শুধুমাত্র লাল আলোকেই প্রতিফলিত করে, আর সেই জন্যই প্রতিফলিত হয়, সেটা চোখে যায়, আমরা দেখতে পাই, তাই না? এবার দেখ স্বচ্ছ বস্তুর ক্ষেত্রে কি বলেছে, কোনো স্বচ্ছ বস্তু যেমন কাচের মধ্যে দিয়ে যে বর্ণের আলো সংবাহিত হয় বস্তুকে সেই রঙের দেখায়। বোঝা গেল? তাহলে এগুলো কি সব এতক্ষণ যেগুলো পড়লাম দেওয়াল টাওয়াল, এগুলো হচ্ছে অস্বচ্ছ বস্তু, তাই না, যেগুলোকে আমরা দেখতে পারি। আর হচ্ছে যেগুলোর মধ্যে দিয়ে আলো পাস করে যায় একদিক থেকে আরেক দিকে, যেমন চশমা, ঠিক আছে, তারপরে লাল রঙের প্লাস্টিক, সবুজ রঙের প্লাস্টিক, এগুলো কি, এগুলোর মধ্যে দিয়ে আমরা যখন পেছনের জিনিসটাকে দেখি, ওগুলোর ওই পারের জিনিসটাকে, তখন আমরা সেই কালারেরই বস্তুটাকে দেখি। একটা সবুজ বোতলের মধ্যে দিয়ে যদি তুই কোনো কিছুকে দেখিস, সবুজ সবুজ লাগবে, তাই না? তাহলে ওটা স্বচ্ছ বস্তু। স্বচ্ছ বস্তুর মধ্যে কি হয়? আলো পাস করে, যেখানে সেটাকে স্বচ্ছ বস্তু বলে। তো স্বচ্ছ বস্তুর মধ্যে যেই আলোটা পাস করে যাবে আমরা সেটাই দেখতে পাবো, তাই না? যেটা পাস করে চলে আসবে সেটাই তো আমরা দেখতে পাবো, চোখে যেটা যাবে সেটাই দেখতে পাবো। তাহলে স্বচ্ছ বস্তুটা কি হচ্ছে? সব টেনে নিচ্ছে, কিন্তু ওই আরেকটাকে সংবাহিত করছে, মানে এপার ওপার হতে দিচ্ছে। তাহলে সবুজ রঙের কাজটা কি করবে? সব আলো টেনে নিবে, কিন্তু সবুজটাকে এক পার থেকে আরেক পারে যেতে দেবে। সেই জন্যই আমরা সবুজ দিয়ে কোনো কিছুকে দেখলে, কাজ দিয়ে দেখলে সব কিছুকে সবুজ সবুজ দেখতে হবে, কারণ সবুজ আলোটাও বের করে দিচ্ছে ওই পার থেকে এই পারে, বাকি সবাইকে টেনে নিচ্ছে। তাহলে অস্বচ্ছ বস্তু কী করছে? সব টেনে নিচ্ছে, কিন্তু একটা কালার রিফ্লেক্ট করে দিচ্ছে। আর স্বচ্ছ বস্তু কী করছে? সব টেনে নিচ্ছে, একটা কালার সংবাহিত করে দিচ্ছে। বোঝা গেল? পাস করে দিচ্ছে। একজন খালি রিফ্লেক্ট ব্যাক করে দেয়, আর আরেকজন পাস করে দেয়। হ্যাঁ, কি বলেছে আবার, লাল কাঁচ লাল বর্ণের আলোকে কিছুটা প্রতিফলিত করতে পারে। যদি এই কাঁচের পেছনে একটি নীল কাঁচকে রেখে সামনে দেখাবে, নীল কাঁচকে কালো দেখাবে, কারণ সেটার মধ্যে নীল আলো শোষণ করে না, এই কারণে নীল আলো। আচ্ছা দেখ, এখানে কি বলেছে, লাল কাঁচ লাল বর্ণের আলোকে কিছুটা প্রতিফলিতও করতে পারে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, মানে কোনো একটা কাজ সেটা যেমন একদিক থেকে আরেক দিকে পাস করছে, সেরকমই রিফ্লেক্টও করছে। সেই জন্য লাল কাঁচটাকে হালকা হালকা আমরা বুঝতেও পারি যে ওখানে একটা জিনিস আছে, লাল রঙের কাঁচ আছে, তাই না? যেহেতু সেটা রিফ্লেক্টও করছে, অস্বচ্ছ বস্তুর মতো হালকা পাস করছে, জন্য আমরা লাল কাঁচের পেছনের জিনিসও দেখতে পাচ্ছি লাল কালারের, আর লাল জিনিসটাকেও তো দেখতে পাচ্ছি, কারণ সেটা হালকা হালকা রিফ্লেক্ট করছে। আমরা জিনিসকে কখন দেখতে পাই? যখন সেটা রিফ্লেক্ট করে। আর জিনিসের এই পার ওই পার কখন দেখতে পাই? যখন সেটা আলোকে পাস করে। তাহলে একটা লাল কাঁচ যদি রাখি, তাহলে আমরা কাঁচের ভেতর দিয়ে পেছনের জিনিসটাকেও দেখতে পাবো, আর কাঁচটাকেও হালকা হালকা তো বোঝা যাবে না এটা একটা কাঁচ। ওটা কেন বোঝা যাচ্ছে? কারণ হালকা হালকা রিফ্লেক্টও করছে। এবার কি বলছে, একটা লাল কাঁচের পেছনে তুই যদি একটা নীল কাঁচ রাখিস, তাহলে বস্তুকে কিন্তু কালো দেখতে পাবি। কারণ কি হবে, এদিকে নীলটা কি সব কিছু টেনে নেবে, শুধু নীলটাকে ফিল্টার করে যেতে দেবে, তাই না? আর এখানে তুই লালটাকে রাখলি, লাল কি করবে? ও সব কিছুকে টেনে নেবে, লালটাকে পাস করবে। কিন্তু সব কিছু তো নেই, এখানে শুধু নীল আছে, তো নীলকে তো টেনে নেবে, লাল তো এখানে নেই, তাহলে কাকে পাস করবে? কাউকে পাস করতে পারবে না। তাহলে লালের পেছনে যদি একটা নীল কালার আমি রেখে দিই বা অন্য কালার রেখে দিই, তাহলে কী হবে? আমরা কিন্তু পেছনে কিছু দেখতে পাবো না, কালো রঙের দেখতে পাবো। বোঝা গেল? হ্যাঁ, একই কারণে সবুজ কাচের মধ্যে দিয়ে লাল গোলাপকে কালো দেখায়। তাহলে এখানে যদি আমার একটা সবুজ কাচ, ধর এখানে একটা সবুজ কাচ আছে, হলুদ আঁকলাম যদিও, আর পেছনে একটা কি লাল গোলাপ আছে, ঠিক আছে? তাহলে এ কি করবে? হলুদটা কি করবে বা সবুজটা কি করবে? সব কিছু টেনে নেবে, শুধু হলুদটাকে পাস করতে পারবে, তাই না? কিন্তু লাল তো খালি লালই পাঠাচ্ছে, লালটা তো খালি লালই পাঠাচ্ছে, তাহলে লালটাকে টেনে নেবে। হলুদ তো নেই যে হলুদকে পাস করবে, সেই জন্য এইটাকে আমি কি দেখবো? কালো রং দেখতে পাবো। ওটাই বলেছে, সবুজ কাচের মধ্যে দিয়ে ইয়েকে আমি কালোই দেখতে পাবো।
মৌলিক বর্ণ কাকে বলে? লাল, সবুজ আর নীল এই তিনটি বর্ণকে উপযুক্ত অনুপাতে মিশিয়ে যে কোনো বর্ণ তৈরি করা যায়, তাই এই তিনটিকে কি বলা হয়? মৌলিক বর্ণ। লাল, সবুজ আর নীল। বোঝা গেল? যেমন ওই যে টিভি, মোবাইল, যে কোনো স্ক্রিনে কি ছোট 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 সব কিন্তু এই লাল, নীল আর ওই কী বললাম যেন, সবুজ, এই তিনটা কালারের আলোই থাকে। এই তিনটা কালারের আলোই কোনোটা বেশি থাকে, কোনোটা কম থাকে, এরকম করেই সব কালার তৈরি হয়ে যায়। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। এবার পরিপূরক বর্ণ কাকে বলে? সাদা বর্ণের আলো বর্ণালী, আচ্ছা, সাদা আলোর বর্ণালীর একদিকের কোনো বর্ণের সঙ্গে বিপরীত দিকের কোনো বর্ণ উপযুক্ত অনুপাতে মিশিয়ে সাদা বর্ণ পাওয়া গেলে বর্ণ দুটিকে পরিপূরক বলা হয়। আচ্ছা, মানে ওই সোজা কথায় তোর বলেছে দুটা এমন কালার মেশাতে হবে যারা মিলেমিশে সাদা তৈরি করে দেবে, ঠিক আছে? তাদেরকে কী বলা হয়? একে অপরের পরিপূরক বলা হয়, ঠিক আছে? যেমন নীল আর হলুদ যদি তুই মিক্সড করিস তাহলে সাদা কালার পেয়ে যাবি, ঠিক আছে? অনুপাতটা যদি ঠিক রাখা হয় তখন সাদা পাবি। বোঝা গেল? হলুদটা একটু বেশি মেশাবি, দেখবি সাদা সাদা হয়ে যাবে। আচ্ছা, আলোক তরঙ্গ আর তড়িৎচুম্বকীয় বর্ণালী। তরঙ্গের কথা তো একটু আগেই বললাম, তাই না? তড়িৎচুম্বকীয় তরঙ্গ কি? মানে তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্র বলে দুটো জিনিস হয়, ঠিক আছে? তো ওগুলো ক্ষেত্র জিনিসটা কি, তড়িৎ ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র, ওগুলো এখন দরকার নেই, ওগুলো অনেক হাইফাই জিনিস। মনে রাখ, এরকম দুটো জিনিস হয়, আলোক ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্র। ক্ষেত্র দুটো কি হয়? কাঁপে, মানে ক্ষেত্র দুটার কম্পনের ফলে একটা তরঙ্গ তৈরি হয়, যেগুলোকে আমরা বলি তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আর তরঙ্গের ছবি তো জানিস এরকম টাইপের হয়, তাই না? এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ কি হয়? বিভিন্ন বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের হয়। এক একটা তরঙ্গ দৈর্ঘ্য আমরা এক এক কালারের আলো দেখতে পাই। এই তরঙ্গগুলোই তো আমাদের আলোক তরঙ্গ, তাই না? এই যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ ছিল, অনেক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ হয়। ধর এখানে আমরা 4000 থেকে 8000টা পড়লাম। 8000 অ্যাংস্ট্রমের যেগুলো ছিল সেগুলো কি ছিল? আমাদের দৃশ্যমান আলো ছিল। তাছাড়াও 4000-এর কমেও তো ছিল কিছু, 8000-এর বেশিতেও কিছু ছিল, তাই না? তারা সবাই মিলে আমার কি তৈরি হচ্ছে? আমাদের তড়িৎচুম্বকীয় তরঙ্গ। মানে তড়িৎচুম্বকীয় তরঙ্গের অনেক রেঞ্জ আছে, যার মধ্যে কিছুটা হচ্ছে আমাদের দৃশ্যমান আলোক রশ্মি, ঠিক আছে? ধর এখানে 100 অ্যাংস্ট্রমও আছে, ঠিক আছে? এখানে ধর 10,000 কেন, 1 লক্ষ অ্যাংস্ট্রমও আছে, যাদের তরঙ্গ দৈর্ঘ্য 1 লক্ষ অ্যাংস্ট্রম। এখানে কি হয়ে গেল? যাদের তরঙ্গ দৈর্ঘ্য ধর 100 অ্যাংস্ট্রম, এরকমও আছে, কিন্তু এদের কাউকেই আমরা দেখতে পাই না। আমরা শুধু দেখতে পাই যারা 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রমের মধ্যে যাদের তরঙ্গ দৈর্ঘ্য, তাদেরকেই আমরা কি দেখতে পাই। বোঝা গেল? তাহলে তড়িৎচুম্বকীয় তরঙ্গ অনেক অনেক ধরনের হয়। এক্স রশ্মি, গামা রশ্মি, ঠিক আছে? ইনফ্রারেড রশ্মি, তারপরে মাইক্রো ওভেনে যে মাইক্রোওয়েভ যেটাকে বলা হয়, ঠিক আছে? সেটা, সেই রশ্মিটা, সব কিছুই কি আমাদের তড়িৎচুম্বকীয় তরঙ্গ। বোঝা গেল? এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যে, এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে কম্পাঙ্ক হয়, ওই তরঙ্গ দৈর্ঘ্য হয়, তার বিভিন্ন রেঞ্জ আছে। সেই রেঞ্জের মধ্যে আমরা একটা রেঞ্জকে আমরা শুধু খালি দেখতে পাই, সেটা হচ্ছে কি 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রম। এর বেশিগুলোকে আমরা দেখতে পাই না, এর কমগুলোকেও আমরা দেখতে পাই না। এর কমগুলো কি হয়ে যায়? ওই গামা রশ্মি বললাম না, এক্সট্রা গামারে, এগুলো কি কম তরঙ্গ দৈর্ঘ্যের। আর বেশি তরঙ্গ দৈর্ঘ্যের কী হয়ে যায়? ওই ইনফ্রারেড রশ্মি, তারপর মাইক্রো ওভেনের মাইক্রোওয়েভ, ঠিক আছে? এবার দেখ, এখানে বলেছে কি কম্পাঙ্ক বলে একটা জিনিস আছে। কম্পাঙ্ক মনে আছে না ভুলে গেছিস? তরঙ্গ দৈর্ঘ্য ভুলে গেছিস, আর কম্পাঙ্ক মনে থাকবে? তরঙ্গ কি? এই যে কাঁপে, এই ওপরে উঠলো, নিচে নামলো, আবার ওপরে উঠলো, এই জিনিসটাকেই তো আমরা এইভাবে আঁকি, যে এই ওপরে উঠলো, নিচে নামলো, আবার এই ওপরে উঠলো, তাই না? এটা সময়ের সঙ্গে সঙ্গে এরকম করে আঁকছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ভিডিও, যেটাকে আমি ছবিতে এরকম করে আঁকছি। এটা ধর সরণ, এক্স অ্যাক্সিসে দেখাচ্ছি আমি সরণ, ওপরের দিকে উঠছে, নিচের দিকে নামছে। এই যে সময় যাচ্ছে উপরের দিকে, সময় যাচ্ছে উপরের দিকে উঠছে, সময় যাচ্ছে উপরের দিকে উঠছে, সময় যাচ্ছে উপরের দিকে উঠছে। তো সময়টা তো আঁকা যাবে না খাতায়, তাই না?
ওই জন্য আমি এরকম এদিকটাকে আমি সময় বলে আমি রিপ্রেজেন্ট করি যে এই দিকে বৃদ্ধি পাচ্ছে মানে আমার সময় বাড়ছে। তাহলে এই যে সময় 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 উঠছে, এটাকেই আমি বলি এই সময় বাড়লো কিছুটা উঠলো, সময় বাড়লো কিছুটা উঠলো, সময় বাড়লো কিছুটা উঠলো। ঠিক আছে, অ্যাকচুয়ালি কিন্তু জিনিসটা এরকম সোজা উঠছে সোজা নামছে, কিন্তু সময়ের সাথে সাথে বোঝানোর জন্য আমি কেমন আঁকি, এই সময় বাড়ছে উপরে উঠছে মানে এখানে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এটা এই জিনিসটা এক জায়গাতেই ওঠানামা করছে। আর আমরা আঁকছি কি এরকম করে উঠলো, এরকম করে নামলো, এরকম করে উঠলো। এটা মানেই অ্যাকচুয়ালি এরকম করে উঠলো, এরকম করে নামলো, আবার এরকম করে আগের জায়গায় ফিরে গেল। বোঝা গেল জিনিসটা? এটা কল্পনা করতে হবে, কল্পনা করতে না পারলে কোনোভাবেই বোঝানো সম্ভব না। 2Dতে 3D মানে 3D না হোক, এটা তোর কি বলবো, এটা সময়টাকে তুই যদি খাতায় এরকম করে আঁকাটা না বুঝতে পারিস তাহলে সময়কে তো আঁকা যাবে না, না? সময়কে এইভাবেই আঁকতে হবে, খাতায় এইভাবেই আঁকে গোটা পৃথিবীতে, এটা তোকে বুঝতেই হবে, অন্য কোনোভাবে বোঝানো যাবে না এখানে। তাহলে কি হচ্ছে, একটা তরঙ্গ এরকম করে উঠছে নামছে আবার উঠছে মানে আগের জায়গায় ফেরত গেল, সেম পয়েন্ট হয়ে গেল, দুটো দশা সেম হয়ে গেল। এবারও এ উঠবে, এবার এরপরেও এ উঠবে, মানে এটা একটা পূর্ণ তরঙ্গ হলো, তাই না? পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্যটাকে আমি কি বলি, তরঙ্গ দৈর্ঘ্য। আর পূর্ণ তরঙ্গ কমপ্লিট হতে যে সময়টা লাগছে তাকে আমি বলি কি, পর্যায়কাল। ঠিক আছে, পর্যায়কাল। আচ্ছা, এই পর্যায়কালটা দেখ, ধরলাম পর্যায়কাল সমান সমান আমার টি সেকেন্ড। ঠিক আছে, টি সেকেন্ড মানে টি সেকেন্ডে কী হয়, আমার একটা পূর্ণ তরঙ্গ তৈরি হয়, তাই তো? টি সেকেন্ডে একটা পূর্ণ তরঙ্গ তৈরি হয়, তাহলে 1 সেকেন্ডে কয়টা পূর্ণ তরঙ্গ তৈরি হবে, 1/tটা, তাই না? 1 সেকেন্ডে 1/tটা পূর্ণ তরঙ্গ তৈরি হবে। এই 1/tটাকেই আমাদের কি বলা হয়, কম্পাঙ্ক বলা হয়। মানে 1 সেকেন্ডে যতবার এরকম করে ওঠানামা করে আগের জায়গায় ফিরে যাবে, যতবার পূর্ণ সাইকেল কমপ্লিট করবে, যতবার পূর্ণ সাইকেল কমপ্লিট করবে, মানে এরকম করে এই একটা দুটা এরকম করে 1 সেকেন্ডে টোটাল যটা তরঙ্গ তৈরি হবে, ঠিক আছে, সেই সংখ্যাটাকেই আমরা কি বলি, কম্পাঙ্ক। সেটাই সমান সমান কি হয়, 1/, পর্যায়কাল। ঠিক আছে, এটাই 1/, পর্যায়কাল বা কি বললাম, কম্পাঙ্ক। এটাকে নিউ দিয়ে লেখা হয়, ভিউয়ের মতোই দেখতে জিনিসটা, নিউ। তাহলে এখান থেকে আলোর বেগ কি হয়ে গেল বল, 1 সেকেন্ডে আলো যে দূরত্বটা যায় সেটাই আলোর বেগ। 1 সেকেন্ডে ভেলোসিটি মানে কি, ভেলোসিটি মানে ডিস্টেন্স বাই টাইম, মানে 1 সেকেন্ডে যত দূর যায়। তাহলে বল 1 সেকেন্ডে আমার কয়টা তরঙ্গ তৈরি হচ্ছিল, নিউটা। এক একটার দৈর্ঘ্য কত, এক একটার দৈর্ঘ্য কত, তরঙ্গ দৈর্ঘ্য যেটা সেটাই ল্যামডা। তাহলে ভি সমান সমান কি হয়ে গেল, নিউ ল্যামডা। বোঝা গেল না? দেখ, 1 সেকেন্ডে তরঙ্গটা যত দূর যাবে, এই যে তরঙ্গটা এরকম করে ধর যত দূর গেল, ঠিক আছে, ছবিটা খুব বাজে হয়ে গেল, এরকম করে ধর যত দূর যাচ্ছে সেটাই আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। একটা দুটা তিনটা এরকম গেল, তরঙ্গ দৈর্ঘ্য কী হয়ে গেল, 1 সেকেন্ডে ধর 3 ঘর গেল, 3 ঘর, তাহলে কটা মানে কতটা দূর গেল, এক একটা হচ্ছে ল্যামডা করে, এক একটার দৈর্ঘ্য কি আমার ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য, তাই না? আর 1 সেকেন্ডে এরকম কটা আছে, 3টা আছে, 3টা আছে, তাহলে টোটাল কতটা দূর গেল, 3টা ল্যামডার যোগ মানে 3 ল্যামডা। এটাই হয়ে যাবে ভেলোসিটি। 1 সেকেন্ডে 3 ল্যামডা যাচ্ছে, তাই না? আর 1 সেকেন্ডে তো 3টা যাচ্ছে আমি ধরে নিলাম, তো 1 সেকেন্ডে কয়টা যায় আমি তো জানি না। যদি আমার 1 সেকেন্ডে যাওয়াটাকে আমি নিউ বলি, নিউ মানে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ তৈরি হচ্ছে সেটা যদি নিউ হয়, তাহলে এরকম করে কত দূর যাবে, তাহলে একটায় যাচ্ছে ল্যামডা, একটা যাওয়া মানে কি, একটা পূর্ণ তরঙ্গ হওয়া মানে ল্যামডা যাচ্ছে। তাহলে 1 সেকেন্ডে যদি নিউ সংখ্যক তরঙ্গ তৈরি হয় তাহলে কত দূর যাবে, নিউ ল্যামডা। সেই জিনিসটাই কি আমাদের ভেলোসিটি, তাই না? 1 সেকেন্ডে যত দূর যাচ্ছে সেটাই তরঙ্গের ভেলোসিটি। তাহলে ভেলোসিটি কি হয়ে যাচ্ছে, নিউ ল্যামডা। ঠিক আছে, আর আলোর ভেলোসিটি কি একটা কনস্ট্যান্ট, যেটাকে আমরা সি দিয়ে লিখি, তাই তো? তাহলে দুটা জিনিসের গুণফল যখন একটা কনস্ট্যান্ট হয়, আলোর ভেলোসিটি কি কনস্ট্যান্ট, তো শূন্য মাধ্যমে আলোর ভেলোসিটি কনস্ট্যান্ট, তো সবচেয়ে বেশি ভেলোসিটি যেটা বিশ্ব ব্রহ্মাণ্ডে 3 × 10⁻⁴
মিটার পার সেকেন্ড, এগুলো সব বলেছি, তাই না? যেটা একটা কনস্ট্যান্ট শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। আচ্ছা যাই হোক, কোনো দুটা জিনিসের ধর এক্স ইন্টু ওয়াই যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আমরা পড়েছি কি এক্স প্রপোর্শনাল টু 1/y, তাই না? মানে একটা আরেকটার ব্যস্তানুপাতিক, এখানেও তাহলে কি হবে, নিউ আর ল্যামডা কি ব্যস্তানুপাতিক হবে, তাই না? তাহলে যার ল্যামডা বেশি তার কি নিউ কম, আর যার নিউ বেশি তার ল্যামডা কম। নিউ মানেই কি বললাম আমি, কম্পাঙ্ক। যার কম্পাঙ্ক বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য কম, যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার কম্পাঙ্ক বেশি। তাহলে আমাদের দেখ এখানে কি ছিল, কোথায় গেল দৃশ্যমান আলোটা, কোথায় ছিল যেন, এখানে লাল আলোর কি দেখলাম আমি, তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি আছে, ল্যামডাটা বেশি আছে, তাহলে নিউটা কি হয়ে যাবে, কম হয়ে যাবে, তাই না? কম্পাঙ্কটা কম হয়ে যাবে। আর তাহলে বেগুনি আলোর কি হয়ে যাবে, বেগুনি আলোর ল্যামডাটা কি আছে, কম আছে, মানে তরঙ্গ দৈর্ঘ্যটা কম আছে, তাহলে কম্পাঙ্কটা কি হয়ে যাবে, নিউটা বেশি হয়ে যাবে, তাই না? কিন্তু এদের দুজনের যে গুণফল সেটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, এদের দুজনের গুণফল সবসময় একটা কনস্ট্যান্ট থাকবে, যেই কনস্ট্যান্টটা কি নিউ ইন্টু ল্যামডা সমান ভেলোসিটি ভি, যেটাই আলোর ক্ষেত্রে শূন্য মাধ্যমের আলোর গতিবেগকে আমরা বলি সি, ঠিক আছে? শূন্য মাধ্যমে তড়িৎচুম্বকীয় তরঙ্গের গতিবেগকে আমরা কনস্ট্যান্ট বলি। সেটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যে সেটা আলোও হতে পারে, এক্স রেও হতে পারে, তারপরে অতিবেগুনীয় রশ্মিও হতে পারে, যা খুশি তাই হতে পারে, তাই না? যে এখানে ওগুলোই বলেছে সব, আলাদা কিছু বলেনি। আচ্ছা, জল খাই। দেখ এখানে আরেকটা জিনিসের কথা বলেছে, এতটা বোঝা গেল তো এতক্ষণ যা বললাম, এখানে নতুন একটা জিনিস বলেছে, এগুলোও কাজে লাগবে। নতুন একটা জিনিস, আলো যখন একটা মাধ্যম থেকে আরেক মাধ্যমে যায় তখন আলোর কিটা সেম থাকে, কম্পাঙ্কটা কিন্তু সেম থাকে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আলোর কম্পাঙ্কটা কি থাকে, সেম থাকে। এবার আলো 1 নাম্বার মিডিয়াম থেকে 2 নাম্বার মিডিয়ামে গেল। অ্যাকচুয়ালি ফিজিক্সে একটা গুরুত্বপূর্ণ জিনিস কি, এনার্জি কনজারভেশন, ঠিক আছে? আচ্ছা ওগুলো লাগবে না তোদের, বাদ দে, এখন বুঝতেও পারবি না ওগুলো বললে। এটা 1 নাম্বার মিডিয়াম, এটা 2 নাম্বার মিডিয়াম, ঠিক আছে? আমি কি মনে রাখতে বললাম, 1 নাম্বার মিডিয়াম থেকে 2 নাম্বার মিডিয়ামে যাক, বা 2 থেকে 3, যেখানে খুশি সেখানে যাক, এই যে মিউ আমরা পড়লাম যে কম্পাঙ্কটা সবসময় কি সেম থাকবে। তাহলে আমরা জানি কি মিউ সমান শূন্যস্থানে আলোর গতিবেগ, পরম প্রতিসরাঙ্কের কথা বলছে আর কি। পরম প্রতিসরাঙ্ক মানে কি, শূন্যস্থানে আলোর গতিবেগ বা সেই মাধ্যমে গতিবেগটা আলোর, তাই না? তাহলে সি মানে আমরা কি জানি, নিউ ইন্টু ল্যামডা, তাই না? শূন্য মাধ্যমে কি সি ইন্টু ল্যামডা, শূন্য মাধ্যমের ল্যামডা, আর নিচে কি হয়ে যাবে, ওই মাধ্যমে আলোর গতিবেগ মানে কি, নিউটা তো একই থাকবে, কিন্তু ল্যামডাটা কি হয়ে যাবে, ওই মাধ্যমের ল্যামডা, তাই না? তাহলে নিউ কেটে গেল, ল্যামডা বাই ল্যামডা 1, মানে শূন্য মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাই ওই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। বোঝা গেল? তাহলে পরম প্রতিসরাঙ্ক মানে আমরা কি জানতাম এতদিন, যে শূন্যস্থানে আলোর গতিবেগ বাই ওই মাধ্যমে আলোর গতিবেগ। সেটাকে একই রকমভাবে আমি বলতে পারি, যেহেতু নিউ কেটে যাচ্ছে আলোর গতিবেগের মধ্যে থেকে, কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক সমান শূন্য মাধ্যমে আলোর গতিবেগের বদলে খালি বলবো তরঙ্গ দৈর্ঘ্য, তাই না? শূন্য মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাই ওই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। বোঝা গেল? তড়িৎচুম্বকীয় তরঙ্গের আমরা কি অনেক কিছু দেখতে পাই না, যেমন এক্স রে কি আমরা দেখতে পাই না, অতিবেগুনি রশ্মি দেখতে পাই না, মানে 4000 থেকে 8000-এর বাইরে আমরা কিছুই দেখতে পাই না, তাই না? ওগুলোকে অদৃশ্য আলোক রশ্মিও বলা হয়, তাই বলেছে। আর যে লালের থেকে যাদের হচ্ছে হয়, ওই তাদেরকে মানে তরঙ্গ দৈর্ঘ্যটা লালের থেকেও যাদের বড় হচ্ছে তাদেরকে কি বলা হচ্ছে, মাইক্রোওয়েভ, তারপরে হচ্ছে রেডিও ওয়েভ, এইসব, ঠিক আছে? আর যাদের তরঙ্গ দৈর্ঘ্যটা তোর থেকেও কম হচ্ছে, ওই নাম জানো এটা, বেগুনির থেকেও যাদের তরঙ্গ দৈর্ঘ্যটা কম হয়ে যাচ্ছে, তাদের মধ্যে কে থাকছে,
এক্স রে, গামা রে, অতিবেগুনি রশ্মি ইত্যাদি। ঠিক আছে, অ্যাকচুয়ালি নামটা কিসের ভিত্তিতে বলা হয় বলতো? কম্পাঙ্কের ভিত্তিতে। অব মানে কম, অতি মানে বেশি, তাই না? জানিস তো বাংলা, অব মানে কম, অতি মানে বেশি। তাহলে কি হচ্ছে দেখ, লালের থেকে লালের তরঙ্গদৈর্ঘ্য কি অলরেডি কম? ইয়েস, তরঙ্গদৈর্ঘ্য বলছি কেন, কম্পাঙ্ক অলরেডি কম, তরঙ্গদৈর্ঘ্য বেশি। লালের কি তরঙ্গদৈর্ঘ্য বেশি, কম্পাঙ্ক কম। তাহলে লালের থেকেও যার কম্পাঙ্ক কম সে হয়ে গেল কি, লাল মানে লোহিত, লোহিতের থেকেও অব মানে লোহিতের থেকেও কম, লালের থেকেও কম মানে অবলোহিত। বোঝা গেল? তাহলে লালের থেকেও যাদের কম্পাঙ্ক কম তাদেরকে আমরা অবলোহিত বলছি। তাহলে অবলোহিতর কম্পাঙ্কটা যেহেতু কম, তরঙ্গদৈর্ঘ্যটা দেখ বড় হয়ে গেছে, 8000-এর থেকে 10⁷ অ্যাংস্ট্রম হয়ে গেছে। 10⁷ মানে অনেক বড়, তাই না? একইভাবে অতিবেগুনি রশ্মিটা দেখ, বেগুনি মানে কি, কম্পাঙ্ক বেশি, বেগুনির কম্পাঙ্ক বেশি, তরঙ্গদৈর্ঘ্য ছোট, তাই না? কম্পাঙ্কর ভিত্তিতে আমরা নামগুলো রেখেছি বলছি। তাহলে অতিবেগুনি মানে কি, কম্পাঙ্ক আরও বেশি হবে বা তরঙ্গদৈর্ঘ্য আরও কম হবে। দেখ এখানে তরঙ্গদৈর্ঘ্য 100 থেকে 4000। বোঝা যাচ্ছে কীভাবে নামকরণ হলো, কীভাবে কি আসলো? খালি একটা জিনিস মনে রাখবি, সব হয়ে যাবে। মনে রাখবি বেগুনির ইয়েটা, ওই কম্পাঙ্কটা বেশি। বেগুনির কম্পাঙ্ক বেশি মানে বেগুনির তরঙ্গদৈর্ঘ্য কম, তাহলে লালের তরঙ্গদৈর্ঘ্য বেশি, তাহলে লালের কম্পাঙ্ক কম। চারটার মধ্যে জাস্ট একটা জিনিস মনে রাখবি। আমি মনে রাখি হচ্ছে বেগুনির তরঙ্গ ইয়েটা, ওই কম্পাঙ্কটা সব বেশি হয়, এটা আমি মনে রাখি। বোঝা গেল? দেখ আলোর, এবার হচ্ছে আমরা আলোর বিক্ষেপণ করবো। এখানে কয়েকটা জিনিস আছে, ব্যবহার আছে, ওগুলো দেখে নিস। আর বলতে পারবো না, কিন্তু প্রশ্ন দেবো পরীক্ষায়। আচ্ছা, কি বলেছে আলোর বিক্ষেপণ? আলো যখন তার তরঙ্গদৈর্ঘ্যের সমতুল্য সাইজের ওই রশ্মির সঙ্গে যখন ধাক্কা খায়, ঠিক আছে, ধর এখানে কি গোল গোল আমাদের বাতাসের কণা আছে, বাতাসের কণা বলতে ওই বাতাসের মধ্যে ধূলিকণা টুলিকণা এসব আছে, তাই না? এইসবের সঙ্গে যখন ধাক্কা খাবে আলোর তরঙ্গদৈর্ঘ্য এই সাইজেরই সমতুল্য, এর তরঙ্গদৈর্ঘ্যটা যতটা আছে এটাও কাছাকাছি সাইজের হবে। যখন এর ব্যাসটা যখন ধাক্কা খাবে তখন কি হবে, তখনও আলো কী হবে, ওই 7টা রঙে কিন্তু ভেঙে যাবে। ঠিক আছে, তখন বিভিন্ন বর্ণে আলোক রশ্মি ভেঙে যাবে। এই ঘটনাকে কি বলা হচ্ছে, আলোর বিক্ষেপণ বলা হচ্ছে। বিচ্ছুরণটা কি ছিল, প্রতিসরণের জন্য ভেঙে যাচ্ছিল। আর বিক্ষেপণটা কি হচ্ছে, সমতুল্য তরঙ্গদৈর্ঘ্যের সাথে সমতুল্য দৈর্ঘ্যের ব্যাসযুক্ত কণার সঙ্গে যখন ধাক্কা খেয়ে ভাঙছে। বোঝা গেল? এই ঘটনাটাকেই কি বলা হচ্ছে, বিক্ষেপণ বলা হচ্ছে। এবার মনে রাখবি, যার তরঙ্গদৈর্ঘ্য যত কম তার বিক্ষেপণটা তত বেশি হবে, সে তত বেশি ভেঙে ছড়িয়ে যাবে চারিদিকে। ঠিক আছে, তো বেগুনি রঙের আলোক রশ্মির কী ছিল, বেগুনি বা নীল রঙের আলোক রশ্মির কী ছিল, তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম ছিল। তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম ছিল, তাই না? সেই জন্য সেটা কী হবে, সবচেয়ে বেশি বিক্ষেপণ হবে, সেটা সবচেয়ে বেশি ছড়িয়ে যাবে চারিদিকে ভেঙে গিয়ে, তাই না? সেই জন্য আমরা আকাশকে কী দেখতে পাই, নীল দেখতে পাই। লাল আলোটা কী হয়, লাল আলোটা তো সোজা বেরিয়ে যাবে, তাই না? লাল আলোটা কী হচ্ছে, এখান থেকে ধর সোজা একটা আলো আসছে, এখানে ধাক্কা খাচ্ছে, লাল আলোটা স্লাইড এরকম করে চলে গেল, আর নীল আলোটা এরকম করে চলে আসলো। তাহলে এটা যদি পৃথিবী হয় আমরা এটাকেই বেশি দেখতে পাবো, তাই না? মাথার উপর যখন এখানে সূর্য থাকছে। বোঝা গেল? তাহলে আকাশকে নীল কেন দেখা যায়। এবার সূর্যাস্তের সময় লাল কেন দেখা যায়? দেখ, সূর্যাস্তের সময় সূর্যটা কই থাকে, এটা ধর পৃথিবী, ঠিক আছে, এখানে ধর তুই আছিস, এখানে তুই আছিস, সূর্যটা যদি তোর মাথার ওপর থাকে তখন তো কোনো সমস্যা নেই, তখন আমরা আকাশকে কি দেখতে পাবো, নীল দেখতে পাবো। কারণ এখান থেকে ধর নীলটা আসছে, লালটা সোজা বেরিয়ে যাচ্ছে। ধর এরকম জায়গায় সূর্য আছে, লালটা সোজা বেরিয়ে গেল, নীলটা এখানে ধাক্কা খেয়ে ভেঙে তোর কাছে চলে আসলো। ঠিক আছে, এটা দিনের বেলায় হচ্ছে। কিন্তু যেটা তোর একদম ভোরবেলায়, সূর্যটা তো এখানে আছে, সূর্যটা এখানে আছে, বা বিকালবেলায় কোথায় আছে, সূর্যটা এখানে আছে, মানে সন্ধ্যা হবে এরকম সময়, যে কোনো একটা সময়ের কথাই নে তুই। এখান থেকে কি আসছে,
আলোটা আসছে, এখান থেকে আলোটা আসছে, নিচের ছবি দিয়ে করি, তাই না? নীল আলোটা কি হচ্ছে, এখানে যেটা বেশি বিচ্ছুরিত হচ্ছে সেটা কি এরকম জায়গায় চলে যাচ্ছে, মানে যেখানে মাথার উপরে সূর্য আছে সে কি নীলগুলো পাচ্ছে দিনের, এখানে তো দিনের বেলা, মাথার উপরে সূর্য মানে দিনের বেলা, এ পাচ্ছে কি বেশি বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে যেগুলো, নীলগুলো এ পেয়ে যাচ্ছে, তাই না? আর লালটা কি প্রায় সোজাই বেরিয়ে যাচ্ছে। তো লালটা কে পাচ্ছে, যে এখানে আছে সে লালটাকে পাচ্ছে। এখানে কে আছে, যেখানে রাত হবে, তাই না? এখানে তো হালকা করে সূর্য দেখা যাচ্ছে, এরপর সূর্য এদিকে আরও চলে গেলে রাত হয়ে যাবে, তাই না? তাহলে কি হচ্ছে, ওই জন্য আমাদের বিকালের দিকে সূর্য ডোবার আগে আর সূর্য ওঠার সময় এরকম সোজা করে যখন বেরিয়ে যায়, তখন যেটা সোজা করে বেরিয়ে যাবে লাল কালারটা, সেটাই আমরা দেখতে পাবো। সেই জন্যই আমরা লাল কালারের দেখতে পাই বিচ্ছুরণের জন্য, ঠিক আছে? সরি, বিচ্ছুরণ না, বিক্ষেপণের জন্য, ঠিক আছে? আর যখন মাথার ওপর থাকে, মাথার ওপর থাকলে তো সমস্যাই নেই। মাথার ওপর থাকলে যখন এরকম সোজা চলে যাচ্ছে, এখান থেকে বিক্ষিপ্ত হয়ে এই নীলটা চলে আসবে। দেখ এবার বইয়ে কি বলেছে আমি একটু দেখে বলে দিচ্ছি। দিনের বেলায় আকাশ নীল হওয়ার কারণ আলোর এই বিক্ষেপণ। আলোর তরঙ্গের দৈর্ঘ্যের তুলনায় ছোট বা সমতুল্য হলেও হবে, ঠিক আছে? কোনো ওই ধূলিকণা বা গ্যাসের অণুর ওপর আলোক রশ্মি আপতিত হলে তরঙ্গ দৈর্ঘ্য থেকে শক্তি শোষণ করে, ঠিক আছে? শক্তি শোষণ করে, আর একই তরঙ্গ দৈর্ঘ্যের যে শক্তিটা শোষণ করছে সেই শক্তিটা আর কি ছেড়ে দিচ্ছে, তরঙ্গ চারিদিকে ছড়িয়ে দেয়। এই ঘটনাকে কি বলা হচ্ছে, আলোর বিক্ষেপণ বলা হয়। আলোর তরঙ্গ দৈর্ঘ্যের আচ্ছা কি বলছে এখানে, পেজটা ইয়ে হয়ে গেছে না, কেটে গেছে, পড়তে পারছি না ঠিক করে। আর একটু, ব্যাস। আচ্ছা, বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মির বিক্ষেপণ কম হয়, আর কম তরঙ্গ দৈর্ঘ্যের জন্য বিক্ষেপণ কি হয়, বেশি হয়। সম্পর্কটা কি মনে রাখবি, এই বিক্ষেপণ সমানুপাতিক 1/λ⁴। নিচে ল্যামডা আছে মানে কি ব্যস্তানুপাত, যে ল্যামডা যত বেশি হবে বিক্ষেপণ তত কম হবে। ওই জন্য লাল আলোর কি তরঙ্গ দৈর্ঘ্য বেশি, বিক্ষেপণ কম। নীল আলোর কি তরঙ্গ দৈর্ঘ্য ছোট, বিক্ষেপণ বেশি, তাই না? ওটাই হচ্ছে। আচ্ছা, সূর্য ভূপৃষ্ঠে আসার আগে অনেকটা পথ বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যায়, ফলে বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণা, গ্যাসের অণু আলোক রশ্মিটি বিক্ষেপণ ঘটায়। দৃশ্যমান আলোর মধ্যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি বলে লাল আলোয় বিক্ষেপণ সবচেয়ে কম, আর নীল বা বেগুনির ক্ষেত্রে উল্টোটা, ওখানে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম জন্য বিক্ষেপণ বেশি। আমাদের চোখ বেগুনি অপেক্ষা নীল আলোর জন্য বেশি সংবেদনশীল, তাই আমরা কি আকাশকে নীলই দেখি। মানে দেখার কথা ছিল বেগুনির যেহেতু বেশি বিক্ষেপণ হচ্ছে, কিন্তু আমরা নীলে বেশি সেন্সিটিভ, সেই জন্য বেগুনি আর নীলের মধ্যে কাছাকাছি হয়, বেগুনি আর নীলের, আমরা নীলটাকেই বেশি দেখি। বোঝা গেল? এবার কি বলছে, আবার সূর্যাস্ত সূর্যোদয়ের সময় সূর্য দিগন্তে থাকে মানে একদম শেষ প্রান্তে থাকে। ওই যে এই ছবিটা যে আঁকলাম, একদম তুই এখানে আছিস, একদম যেখান থেকে সোজাসুজি সূর্যটা একদম এই কোণাটায় আছে। এবার এদিকে আরেকটু এদিকে চলে গেলেই তুই আর দেখতে পাবি না, এরকম করে বেরিয়ে যাবে। এখানে সূর্য চলে গেলে এরকম করে তোর মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে, তুই আর দেখতে পাবি না, রাত হয়ে যাবে। সূর্য যখন এরকম আছে, একদম সন্ধ্যা লাগার আগ মুহূর্তে সূর্যটাকে জাস্ট দিগন্ত রেখায় দেখতে পাচ্ছিস, মানে চোখ যতটা নিচে দেখতে পায় একদম ততটা নিচে দেখতে পাচ্ছিস, এর থেকে নিচে আর সূর্যকে দেখতে পাবি না, ডুবে যাবে সূর্য। তখন সোজাসুজি আলো আসতে হবে তোর কাছে। যেগুলো তো সোজাসুজি আসছে না, যেগুলো এরকম করে আসছে, সেগুলো তো তুই দেখতে পাবি না, তাই না? তো এখানে ধর টুলিকণা বিক্ষেপণ করে যাদের নীলটাকে এদিকে ছড়িয়ে দিচ্ছে, সেটা তুই আর দেখতে পাবি না। যেই লালটাকে বিক্ষেপণ করতে পারছে না সেটাই সোজা চলে যাচ্ছে, তুই লালটাকে দেখতে পাচ্ছিস সন্ধ্যাবেলায় আর ভোরবেলায়, সেটাই বলেছে। কেবলমাত্র লাল আলো আমাদের চোখে পৌঁছায়, সূর্যকে লাল দেখি বিকালবেলা আর ভোরবেলায়। চাঁদে বায়ুমণ্ডল নেই, সেই জন্য বিক্ষেপণ হয় না, সেই জন্য চাঁদে কি আমাদের ওই আকাশটাকে কালো দেখায়। চাঁদে কিন্তু আমরা এরকম নীল আকাশ দেখতে পাই না, দিনের বেলায় হোক আর রাতের বেলায় হোক অন্ধকার দেখায় আকাশ, কারণ বায়ুমণ্ডলে নেই। বিক্ষেপণ কার সঙ্গে করবে, বিক্ষেপণ কার সঙ্গে ধাক্কা খাবে? তাহলে আলো আজকে শেষ হলো।